শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ-রিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দক্ষ জনশক্তি তৈরি করছে প্রবাসী কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্র, দেশ বিদেশে কর্মসংস্থান হচ্ছে হাজারো তরুণ তরুণীর। জমির মালিকানা সহ স্থায়ী ঠিকানা পেলেন আরও 18,566টি ভূমি ও গৃহহীন পরিবার। আজ দেশের ২৬ জেলার সব উপজেলা সহ আরও নতুন ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে তাদের সবাইকে সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা, ক্যামেরায় ছিলেন তপু শাহিন। সমুদ্রের কোল ঘেঁষা কক্সবাজারের সদর, ঈদগাঁও আর মহেশখালীতে আজ সাত রব। এই তিনটি উপজেলার সাথে আজ পুরো জেলা গৃহ ও ভূমিহীন মুক্ত। কক্সবাজার ছাড়াও লালমনিরহাটে ১,২৮২টি এবং ভোলায় ১,২৩৪টি বাড়ি হস্তান্তর করতে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সুবিধাভোগীদের সাথে। আশ্রয়ণ ২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮,৫৬৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি ২৬ জেলার সব উপজেলা সহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করেন। আগে যে কষ্ট পাইছি, বিড়া বাড়ি নোয়াশিল, ঘর বাড়ি নোয়াশিল, এখন আমরা একটু পানি ভাসি, বিদ্যুৎ ভাসি। আমার প্রধানমন্ত্রী কার্ড ঘর দিছে, ওই ঘরটা নিয়ে আমি সুখে আছি। ফুটপাড়ে বসত বাড়ির থেকে তুলে এনে আমাদেরকে একটি মজিব শতবর্ষ বাড়ি দিচ্ছেন। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে আওয়ামী লীগ সরকার। রেমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে অর্থনৈতিক সচ্ছলতার জন্য সহায়তা দেওয়ার আশ্বাস দেন। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। আশ্রয়ণ সহ সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুফলভোগীদের যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১ ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন করতে হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে। সেটাই আমি আপনাদের বলবো। সকলকে আমি আহ্বান জানাবো, কোথাও যেন ১ ইঞ্চি জমি অনাবাদি না থাকে। প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, পিতার মতো তারও লক্ষ্য জনগণের জীবনমান উন্নত করা। আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে। এ নিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত জেলার সংখ্যা দাঁড়ালো ৫৮টি এবং উপজেলা ৪৬৪টি। এ যেন এক বদলে যাওয়া জনপদের গল্প। দারিদ্র্যের তকমা ঝেড়ে ফেলে এসব প্রান্তিক মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচবার। শুধু অর্থনৈতিক সচ্ছলতাই নয়, সামাজিক সম্মান এনে দেওয়া ২ শতকের জমি সহ এসব বাড়ি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, জনগণ সচেতন এবং একতাবদ্ধ থাকলে সব প্রতিকূলতা মোকাবেলা করেও বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নত দেশের কাতারে সামিল হবে অচিরেই। ঈদগাঁ থেকে ফারজানা শোভা, ২১ টেলিভিশন, কক্সবাজার। প্রজননের হার ২% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে মেলেনি সফলতা।
দীর্ঘদিনের প্রচেষ্টার পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দাবি, একেবারে কাছাকাছি পৌঁছেও করোনা মহামারীতে থমকে আছে কার্যক্রম। তবে জনসচেতনতা বেড়েছে। জন্ম নিয়ন্ত্রণে মাঠের চিত্র বোঝার চেষ্টা করেছেন মিনালা দিবা। ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ভাঙা রেকর্ড বাজানো হলেও সফলতা কোথায়? তবে শহর বা গ্রাম সচেতনতা বেড়েছে আশাতীত। বাড়ি বাড়ি আমরা সাধারণত ফিল্ড পর্যায়ে বড়ি, কন্ডম, ইনজেকশন এই তিনটাই দিই। আফারা আসে, আইসিয়া বড়ি দেয়, কন্ডম দেয়, যেন পরবর্তীতে মনের ভুলও বাচ্চা হয়ে যায়, এই কারণে যেন না হয়। উপজেলা থেকে আমরা আমাদের কর্মীদের বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ দিয়ে থাকি, যেমন খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন। দেশ স্বাধীনের পর গড় প্রজনন হার ছিল 6.3%। তখনই পরিকল্পিত উন্নয়নে স্বতন্ত্র পরিবার পরিকল্পনা বিধান করে দেন বঙ্গবন্ধু। 80-র দশকে জন্মহার 2% নামানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। তবে সুদীর্ঘকালের সরকারি বেসরকারি কার্যক্রমেও 2011 সাল থেকে এক যুগেরও বেশি সময় ধরে এ হার স্থির হয়ে আছে 2%-এর ওপরেই। ফ্যামিলি প্ল্যানিং করার পরে যদি দেখা যায় যে জনসংখ্যা বিস্ফোরণ রোধ করতে পারি, আমরা যা আছি তার চেয়ে খারাপ যদি না হয়, তাহলে আমার ছেলেমেয়েরা এর চেয়ে একটা ভালো পরিবেশ থাকতে পারবে। পরিবার পরিকল্পনার সাথে আমার নারীর ক্ষমতায়ন, আমার পরিবারের ভালো থাকা এবং আমার দেশের উন্নতির জন্য আমরা বলছি এটা জরুরি সেবা, কিন্তু আমরা যদি জরুরি করতে গেলে আমাদের দরকার কার কি নিড আছে সেইখানে কাজ করে, এবং সেখানেই আমাদের বড় ঘাটতি। 2025 সালের লক্ষ্যমাত্রায় বাকিটাও অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে অপ্রতুল সেবাদাতা, সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের সমন্বয়হীনতা, পাশাপাশি বাল্যবিবাহ, অপরিপক্ক গর্ভধারণ, অপূর্ণ চাহিদা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও। 100টি অ্যাডোলেসেন্ট মেয়ের মধ্যে 50টি মেয়ের বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। তার মধ্যে 28% ওই অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায়। যে টিনেজ প্রেগনেন্সি এটি 7% মতো নগরে কিন্তু বেড়ে গিয়েছে। কাজে এটি কিন্তু আমাদের একটু চিন্তার বিষয় রয়েছে। সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সার্ভে বলছে 62.1% দম্পতি এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি স্বাচ্ছন্দ্যেই নেয়। প্রাকৃতিক ও সনাতন নিয়ন্ত্রণ চর্চা করে 9%, বাকি 30% এখনো দুটা নাই। বাংলাদেশে এখন এই যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছেন তাদের মধ্যে 27% দম্পতি পিল ব্যবহার করছেন। তারপরে হয়তো আমি মনে করি ইনজেক্টেবল, তারপরে হয়তো আমাদের আইউডি। এই নিডগুলো আমরা কিন্তু আগে থেকে অ্যাসেস করেছি। খাবার বড়ি, ইনজেকশন, ইমপ্লান্ট ও কন্ডোমের মতো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে বিতরণ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এরপরেও 60% মানুষকেই সেগুলো কিনতে হয় উচ্চ মূল্যে। প্রোডাক্টেরও দাম কম বেশি আছে, অনেকে যারা আগে বেশি দামের গুলো ব্যবহার করতো তারা ওইটা একটু কম দামের গুলো ব্যবহার করে। অনেক বড় পরিবার চালানো আসলে অনেক কষ্টকর। জন্ম বিরতিকরণ যে মেডিসিনগুলো ইয়েগুলি আছে, এই যেমন কন্ডম, পিল, এগুলি আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে। এখানে সরকারি সেবার চেয়ে বেসরকারি সেবাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এখন নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের এই সেবাটা ক্রয় করে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিনা, যদি দাম যদি বেড়ে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং আয় উপার্জন যদি কমে যায়, সেটি কিন্তু একটি প্রভাব ফেলবে এই জায়গা। সম্মিলিত প্রচেষ্টা করতে পারি এবং প্রচেষ্টাকে আবার জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে বাকি যে বাধাটুকু আছে সেটুকু আমরা অর্জন করতে পারবো। প্রজনন হার কমানোর বিষয়ে সচেতন সবাই, কিন্তু পথের বাধাগুলো না সরায় অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। দখলে দূষণে মৃত খালে পরিণত হয়েছে একসময়ের খরস্রোতা টাঙ্গাইলের লৌহজং নদী। বিপর্যস্ত নদী পাড়ের পরিবেশ, নেতিবাচক প্রভাব পড়েছে জীববৈচিত্র্য। তবে লৌহজং নদীর প্রাণ ফেরাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে পৌরসভা ও জেলা প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। টাঙ্গাইল শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত। ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নদীর, কিন্তু নানা সময়ে প্রভাবশালীদের দখল আর দূষণে নদীটি এখন মরা খাল। টাঙ্গাইল পৌরসভার সেন্ট্রাল ইটিপি না থাকায় ড্রেনের ময়লা, দূষিত পানি ও শহরের আবর্জনা পরিশোধন না করে সরাসরি নদীতে ফেলা হয়। পচা পানির দুর্গন্ধে আশপাশে বসবাস করা দুষ্কর, মরে যাচ্ছে জলজ প্রাণীও। আজকে এর যে পরিণতি, যে দুরবস্থা দেখতে পাচ্ছি, তাতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সুস্থ জীবনযাপনের পরিবেশ সেটা বিনষ্ট করছে। একটি সেন্ট্রাল ইটিপি নির্মাণ করে এই পয় বর্জ্যগুলি দূষণমুক্ত করে নদীতে ফেলা হলে এই নদীর যে প্রতিগন্ধময় দুরবস্থা এটি
দূরীভূত হবে। পরিবেশ আন্দোলনের কর্মী সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবার নদী উদ্ধারে যৌথভাবে কাজ শুরু করেছে। শহরের পরিবেশ রক্ষায় নদীর নাব্যতা ফেরানোর তাগিদ তাদের। এই উদ্ধার অভিযান বারবার শুরু হয়ে আবার বন্ধ হয়ে যায়, এবার যেন এই নদী উদ্ধার অভিযান অব্যাহত থাকে। প্রকৃতির বিশাল একটা বিপর্যয় ঘটেছে। নদী যদি বহত থাকতো তাহলে দুই পারে যে বৃক্ষরোপণ হতো, এই দুই দিকে যে মানুষজন ছিল তারা প্রাকৃতিক ভারসাম্য তারা ফিরে পেত। লৌহজং নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা বলছে পৌর কর্তৃপক্ষ, আর জেলা প্রশাসন বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী পারে রাস্তা নির্মাণের কথা। যারা অবৈধভাবে স্থাপন করে জায়গা দখল করে রেখেছেন এগুলাকে শনাক্তকরণ করা হচ্ছে, অবৈধ উচ্ছেদ করা হবে এবং সেইখানে দৃষ্টি নান্দনিকভাবে আমরা সেই শহরটা গোছানোর জন্য পরিকল্পনা রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে লৌহজং নদীর সেই যে পুরনো পানি প্রবাহ সেটি আমরা ফিরিয়ে আনতে পারব। প্রকৃতি ও পরিবেশের স্বার্থে নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ সফল হবে, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। সুনামগঞ্জ ও গাইবান্ধায় দক্ষ জনশক্তি তৈরি করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কম্পিউটার, ড্রাইভিং, ভাষা শিক্ষা সহ 5 ট্রেডে আবাসিক অনাবাসিক প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশে কর্মসংস্থানের সফল হাজারো তরুণ তরুণী। সুনামগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চলছে 2021 সালের সেপ্টেম্বর থেকে। উদ্বোধনের পর থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্থানীয় বেকার তরুণ তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করছে প্রতিষ্ঠানটি। এখানে প্রশিক্ষণ নিয়ে জেলার তরুণ তরুণীরা স্বাবলম্বী হচ্ছেন। সঠিকভাবে শিক্ষাদানের মাধ্যমে আমাদেরকে এখানে প্রশিক্ষিত করা হচ্ছে। আমরা অটোমেটিক একটা গাড়িতে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে চলে ওইটাই আমরা ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এখানে আমরা 3 মাস মেয়াদি ড্রাইভিং অ্যান্ড অটো মেকানিক্স এই কোর্সে ভর্তি হয়েছি। কয়েকটা সেক্টর আছে এখানের মধ্যে, অটো মেকানিক আছে, তারপরে মোবাইল সার্ভিসিং আছে, ও ভাষা শিক্ষা দীক্ষা দেওয়া হয়। সপ্তাহে 5 দিন ক্লাস হয়। আর আমাদের স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট একজন অলরেডি জাপানের টোকিওতে আছে। জনবল ও আধুনিক যন্ত্রপাতির সংকটেও হাওরের কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ছে কেন্দ্রটি। দেশ বিদেশ প্রকল্পের আন্ডারে 80 জন প্রশিক্ষণার্থী, অ্যাসেট প্রজেক্টের অন্তর্ভুক্ত 125 জন প্রশিক্ষণার্থী এবং বিএ মিটিং কর্তৃক পরিচালিত হয়, সেখানে 100 জন প্রশিক্ষণার্থী সেমি স্কিল পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য 2016 সালে গড়ে ওঠে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কেন্দ্রটি স্বাবলম্বী করেছে অন্তত 8000 জনকে। জাপান সহ নানা দেশে কর্মসংস্থান হয়েছে নারীসহ অনেকেরই। বাকিরা দেশেই কাজ করে ফিরিয়ে এনেছেন নিজের ও পরিবারের সচ্ছলতা। অটো মেকানিক শিখতেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নিজের স্বাবলম্বী হওয়ার জন্য। কতগুলো কাজ আছে ইংলিশ সম্পর্কে সবগুলো আমরা এখানে শিখতেছি। এখানে গার্মেন্টসে আমি কাজ শেখার জন্য আসছি, অনেকগুলো আমি কাজ শিখছি। ওয়েল্ডিং এর বিশাল পরিধি আছে। আমাদের টিগ এবং মিগ ওয়েল্ডিং ততটা কঠিন কিছু না, এটা মেয়েরাও করতে পারে। এখন আমাদের 30 জন প্রশিক্ষণার্থীর মধ্যে 16 জন মেয়ে। সঠিকভাবে এখানে সেলাই প্রশিক্ষণ করায়, প্রশিক্ষণ শেষে এদেরকে জবের ব্যবস্থা করা হয়। স্কিলের দিক থেকে বেশি দরকার ওয়েল্ডিং, তারপরে ইলেকট্রিক্যাল, মেশিনস অফ প্র্যাকটিস, এই সমস্ত প্রশিক্ষণেও অকুপেশনেও মেয়েরা অংশগ্রহণ নিচ্ছে। দেশ বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণও দিচ্ছেন কেন্দ্রগুলোর শিক্ষার্থীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রাজশাহী চাপাইয়ের আম ঢাকায় এলো ট্রেনে চেপে, কেজিতে পরিবহন খরচ 1.5 টাকারও কম। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে চেপে ঢাকা এলো আম। ট্রেনটিতে আম পরিবহনে কেজি প্রতি খরচ পড়ছে 1.5 টাকারও কম। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
সর্বনিম্ন খরচে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম ঢাকায় পরিবহনে চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে 1805 কেজি আম নিয়ে প্রথম ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছে সোমবার রাত 2টায়। চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রেল রুটের এ ট্রেনে আম পরিবহনে কেজিতে খরচ পড়ছে 1 টাকা 43 পয়সা। পদ্মা সেতু দিয়ে ট্রেনটা গেলে ফরিদপুর, ভাঙ্গার ওই পাশের লোকজন যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহন করতে পারে তাদের জন্য একটা সুবিধা থাকলো, কিংবা তারাও যদি কোনো সবজি কিংবা তাদের কোনো পণ্য পরিবহনের যদি কোনো ব্যবস্থা থাকে সেটাও তারা পরিবহন করে ঢাকা পৌঁছাতে পারবে। সামনে কুরবানির ঈদ থাকায় আম কম এলেও মৌসুম পুরোপুরি শুরু হলে পরিমাণ আরও বাড়বে। মানুষ দেশে ফিরছে, এগুলোকে আমগুলো কম আমরা পাচ্ছি। তো আশা করি যে ঈদের পরবর্তীতে আমরা ট্রেনটা অব্যাহত থাকলে আমরা বুকিং বেশি করে দিতে পারবো। রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে ট্রেনটি। পথে 4টা বিরতি থাকছে রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গাসহ 15টি স্টেশনে। খুরশিদ আল মুকুল, 21 টেলিভিশন। গাইবান্ধার সাদুল্লাপুরে 4 শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করা নারী জান্নাতি আক্তারকে আটক করেছে পুলিশ। সকালে ঘটনার পর তাকে ধরে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা। তারা জানান, সকালে স্কুল চলাকালে জান্নাতি আক্তার ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের ছুরিকাঘাত করতে থাকেন। এতে আহত হয় 4 জন শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদে ও ওই নারীর বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তরুণদের বিশ্বমানের নাগরিকে পরিণত করতে ময়মনসিংহের ভালুকায় চলছে 5 দিনের MIT লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স। সকালে হেইলিবাড়ি ভালুকার ক্যাম্পাস মিলনায়তনে কনফারেন্সের উদ্বোধন করেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। বক্তব্য দেন সংসদ সদস্য MA ওয়াহেদ। হেইলিবাড়ি ভালুকার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাইমন। বক্তারা বলেন, বিশ্বের নাম্বার 1 বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি ও হেইলিবাড়ি ভালুকার যৌথ এই আয়োজন শিক্ষার্থীদের নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। গত বছরের অক্টোবরে বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধা সহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে হেইলিবাড়ি ভালুকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। সকালে বিদ্যালয়ের সামনের এ মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ সহ শিক্ষকরা। তারা বলেন, MP আনার হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও যে বা যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এবার চট্টগ্রাম সংবাদ। খোলা লবণ কিনে আয়োডিনযুক্ত BSTI অনুমোদিত উল্লেখ করে বাজারজাতের দায়ে চট্টগ্রামের BFC ফুড প্রোডাক্টস সিলগালা এবং 2 লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সয়াবিন তেল, সরিষার তেল, পাম অয়েল, চিনি গুঁড়া, চাল সহ বিভিন্ন পণ্য বাজার থেকে কিনে BSTI এর অনুমোদন আছে উল্লেখ করে বিক্রি ও ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। এ খবরের সকালে নগরীর বহদ্দারহাটের কারখানাটিতে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, সেখানে উৎপাদিত আয়োডিনযুক্ত লবণের কোনো অস্তিত্ব বিসিকের পরীক্ষায় পাওয়া যায়নি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। নতুন ফলাফলে 2060 জনের ফল পরিবর্তন হয়েছে, যা গেল বছরের দ্বিগুণ। তাদের 102 জন ফেল থেকে পাশ করেছে। ফেল করা এসব শিক্ষার্থীর মধ্যে একজন আবার GPA 5 পেয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক AM মুজিবুর রহমান জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে 28,351 জন পরীক্ষার্থী। তাদের আবেদনে 76,042টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়।
2023 সালে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হয় 1080 জন শিক্ষার্থীর। চট্টগ্রামের পতেঙ্গায় যুবক মনিরুজ্জামান রাফি হত্যার ঘটনায় 7 জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যায় দুটি গ্রুপ। গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের শব্দ হওয়া নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। বিষয়টির তাৎক্ষণিক সমাধান হলেও এক পক্ষ প্রতিশোধ নিতে টানেলের মুখে ওত পেতে থাকে। রোববার ভোরে সেখানে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাফি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভূমিসহ ঘর পেল আরও 18,500 পরিবার। নাগরিক সুবিধায় আসবে প্রতিটি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী। থমকে আছে প্রজনন হার 2% নামানোর পরিকল্পনা, বেড়েছে জনসচেতনতা। দখলে দূষণে মৃত লৌহজং নদী, ধ্বংসপ্রায় পরিবেশ ও জীববৈচিত্র্য, প্রাণ ফেরাতে সমন্বিত পরিকল্পনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21a-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21a24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।